আসসালামু আলাইকুম। তো আজকের আমাদের দ্বাদশ শ্রেণীর পঞ্চম ভিডিও। সে পঞ্চম ভিডিওতে আমরা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো প্রথম অধ্যায় থেকে আমাদের চলছে পরপর 5টা ভিডিও এটা নিয়ে। তোমরা প্রথমে আলোচনা করে নেব আজকে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। তবে তার আগে আমরা জেনে নিই ইতিহাস কোথা থেকে এসছে। ইতো হস্যইত ইতো হ আস, ইতো হা আস থেকে ইতিহাস ইতিহাস শব্দের উৎপত্তি। তাহলে ইতো হা আস থেকে ইতিহাস শব্দের উৎপত্তি। তো এই ইতিহাস তার লিখন পদ্ধতি আরম্ভ হয়েছিল ঐতিহাসিক লিখন পদ্ধতি। তো ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়েছে, কেই বা প্রথম চর্চা শুরু করলো, আমরা সেটা আগে জেনে নেব। ইতিহাস হলো মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক বিবর্তন ও মানুষের অতীত কর্মকাণ্ডের ওপর গবেষণার ফসল। মানব সমাজের উদ্ভবের কয়েক লক্ষ বছর এবং মানব সভ্যতার উদ্ভবের কয়েক হাজার বছর আগে এই মানব সভ্যতার সূত্রপাত নিয়ে সভ্যতার ইতিহাস লেখা শুরু হয়েছে। সর্বপ্রথম যথার্থ ইতিহাস রচনার সূত্রপাত করেছিলেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরাডোটাস। এই জন্যে হেরাডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তাহলে হেরোডোটাস হলো ইতিহাসের জনক। হেরোডোটাসের পরবর্তী গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস, তাহলে ইনি হচ্ছেন ইতিহাসের জনক। তো হেরোডোটাসের পরে গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস পেলোপনেসের যুদ্ধের ইতিহাস রচনা করেছিলেন। তো ইতিহাসের মূল বৈশিষ্ট্য আপাতত সমালোচনামূলক ইতিহাস লেখার পদ্ধতি সর্বপ্রথম তিনিই শুরু করেছিলেন। এই জন্যেই থুকিডিডিসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। থুকিডিডিস। তাহলে থুকিডিডিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক। ঠিক এর পরবর্তীকালে প্রাচীন মধ্যযুগে চীন দেশে ইতিহাস রচনার চর্চা শুরু হয়েছিল। সিমা কিয়েম তিনি হচ্ছেন চৈনিক ঐতিহাসিক বা আধুনিক ইতিহাসের জনক, চর্চার জনক। এবং আরবে এক ঐতিহাসিক যেন হচ্ছে ইবন খালদুন। ইবন খালদুন যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন চীনের ইতিহাস নিয়ে। এই জন্যে ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। তাহলে তিনি হচ্ছেন আধুনিক ইতিহাস চর্চার জনক। তাহলে হেরোডোটাস ইতিহাসের জনক, থুকিডিডিস বৈজ্ঞানিক ইতিহাসের জনক, ইবন খালদুন আধুনিক ইতিহাস চর্চার জনক। তো এরাই ইতিহাস চর্চা প্রথম শুরু করেছিল। এবার আমরা জেনে নেব ইতিহাস রচনার কি উপাদান
ইতিহাস রচনার কি উপাদান আছে? ইতিহাস রচনার উপাদান, ইতিহাস রচনার উপাদান কি? ইতিহাস রচনার উপাদান আছে। ইতিহাস রচনার ক্ষেত্রে অতীত ইতিহাসের বিভিন্ন উপাদান এবং ইতিহাসবিদ এবং ঐতিহাসিকেরা উভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস রচনার উপাদানসমূহ বলতে গেলে যথার্থ ইতিহাস রচনার কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের কথা এখানে উঠে আসে বা একান্তই অপরিহার্য সেই উপাদান। ইতিহাস রচনার ক্ষেত্রে এই অপরিহার্য উপাদানগুলি হলো ইতিহাস, ঐতিহাসিকবিদ বা ঐতিহাসিক উৎস বা তথ্য, ইতিহাস রচনার সুসংবদ্ধ পদ্ধতি, ঐতিহাসিক গুরুত্ব, এগুলো হচ্ছে ইতিহাসের মূল উপাদান। এবার আমরা ঐতিহাসিক লিখন পদ্ধতি, কিভাবে ইতিহাস লেখা হয় সেটা এবার জেনে নেব। ঐতিহাসিক লিখন পদ্ধতি। ঐতিহাসিক লিখন পদ্ধতি। ঐতিহাসিক লিখন পদ্ধতি। ঐতিহাসিক লিখন পদ্ধতি লিওপোল্ড ভন র্যাঙ্কে বলেছেন, যে ঘটনা যেভাবে ঘটেছে তার সঠিক বর্ণনার মাধ্যমে দেখাই হলো ইতিহাস। আবার ঐতিহাসিক বিউরি সে কি বলেছেন, হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। অর্থাৎ ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, যা শর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে। তো আমাদের চতুর্দিকে ছড়িয়ে থাকা নানান ঐতিহাসিক উৎস ও তথ্যের সহায়তা কোনো একজন ঐতিহাসিক সুসংবদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করে যথার্থ ইতিহাস রচনা করতে পারেন। তো যথার্থ ইতিহাস রচনা করতে গেলে একজন ঐতিহাসিকের সুসংবদ্ধ পদ্ধতি বা নীতি অনুসরণ করে সেগুলো রচনা করতে হবে। কি সেই নীতি পদ্ধতি? প্রথমে যেটা উঠে আসছে সেটা হচ্ছে উৎস সংগ্রহ। তাহলে 1 নম্বরে উৎস সংগ্রহ। উৎস ছাড়া ইতিহাস রচিত হতে পারে না। ইতিহাসের বিষয়বস্তুর মূল ভিত্তি হচ্ছে ঐতিহাসিক উৎস। তো উৎস ছাড়া যদি ইতিহাস না রচিত হয় তাহলে মূল উপাদান হচ্ছে উৎস। তো নির্দিষ্ট উৎস সন্ধান বা সংগ্রহ করতে হবে। যথার্থ ইতিহাস রচনার উদ্যোগী একজন ঐতিহাসিক প্রথম কাজ হলো তার বিভিন্ন ধরনের উৎস সম্বন্ধে সেগুলিকে সংগ্রহ করে রাখা। তো মনে রাখা দরকার ঐতিহাসিক উৎসের কোনো শেষ নেই, তাই যুগ যুগান্তর ধরে উৎস সংগ্রহ করে দশকের পর দশক ধরে তা নিয়ে গবেষণা চালালে ইতিহাস কিন্তু গতিহীন হয়ে পড়বে। তাই সেগুলোকে সংগ্রহ করে খুব তাড়াতাড়ি গবেষণার কাজ শুরু করতে হবে। তো বিভিন্ন প্রকার উৎস হতে পারে, যেমন প্রত্নতাত্ত্বিক উৎস। কি সেই প্রত্নতাত্ত্বিক উৎস? অস্ত্রশস্ত্র, তারপরে কাহিনী, জীবাশ্ম, হাত নোড়া আসবাবপত্র, লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, এগুলো আছে প্রত্নতাত্ত্বিক উৎস। মৌখিক উৎস আছে, যেমন পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, রূপকথা, পালা গান, প্রবাদ প্রভৃতি, এগুলো আছে মৌলিক উৎস। কিছু ছবি ভিত্তিক উৎস আছে, যেমন চিত্রশালা, নকশা, মানচিত্র প্রভৃতি এগুলো। আবার লিখিত বিবরণ উৎস আছে, যেমন প্রাচীন পাণ্ডুলিপি, চুক্তি, সন্ধি, বিভিন্ন শাসকদের নির্দেশনামা। তো এইগুলা হচ্ছে উৎস। তো একটা উদাহরণ দেওয়া যাক। ধরি একজন ঐতিহাসিক 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের রাজনৈতিক ইতিহাস রচনা করার উদ্দেশ্যে যেসব বিষয় বিভিন্ন ঐতিহাসিক উৎস সম্পর্কে অনুসন্ধান করে, তো তিনি প্রথমে বাংলার নবাবী আমলের বিভিন্ন প্রকার ঐতিহাসিক উৎস, যেমন সেই যুগের দলিল দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ, গ্রন্থাবলী, মুদ্রা, অন্যান্য নথিপত্র তাকে আগে সংগ্রহ করতে হবে, তবেই ইতিহাস রচনা হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে উৎস। এবার আমরা উৎসের শ্রেণী বিভাগ করব। কি উৎসের শ্রেণী বিভাগ? শ্রেণী বিভাগ।
উৎসের কি শ্রেণী বিভাগ আছে? বিভিন্ন প্রকার হতে পারে উৎস। ঐতিহাসিক উৎসগুলি বিভিন্ন ধরনের হতে পারে। সেগুলির মধ্যে কিছু উৎস অতি প্রয়োজনীয়, কিছু উৎস মোটামুটি প্রয়োজনীয়, আবার কিছু কিছু উৎস অপ্রয়োজনীয় হতে পারে। তাই ঐতিহাসিকের কাজই হচ্ছে উৎস সংগ্রহ করার পরে সেগুলিকে শ্রেণী বিভাজন করা এবং গুরুত্ব অনুসারে প্রয়োজন একটা মোটামুটি প্রয়োজন অপ্রয়োজন উৎসগুলিকে চিহ্নিত করা। সেইগুলি সম্পর্কে অনুসন্ধান করে তিনি যে স্বচ্ছ একটা জ্ঞান বা ধারণার জন্মায়, সেইগুলোই হচ্ছে ইতিহাস। যেমন উদাহরণ হিসেবে ধরে নেওয়া হতে পারে যে উৎস সংগ্রহ করার মধ্যে দিয়ে প্রয়োজনীয় মোটামুটি প্রয়োজনীয় হিসেবে দলিল দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ প্রভৃতি চিহ্নিত করবেন। তো এইটা হচ্ছে উৎস শ্রেণী বিভাগ। আমি শ্রেণী বিভাগ করে নিতে হবে ঐতিহাসিককে। তাহলে উৎস সম্পর্কে এবার গবেষণা। 3 নম্বর, উৎস সম্পর্কে গবেষণা। তাহলে উৎস সংগ্রহ করলেই হবে না, তার পরিপ্রেক্ষিতে গবেষণা করতে হবে। কি গবেষণা করতে হবে? ঐতিহাসিকের সেই উৎসগুলি সম্পর্কে সুসংবদ্ধ পদ্ধতি, সেই পদ্ধতির গবেষণা লাগবে। উৎস থেকে উদ্ঘাটন তথ্য ঐতিহাসিকরা প্রথমে সেই গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অতীতের কোনো একটি বিষয় যুগের উৎস নিয়ে গভীর একনিষ্ঠ গবেষণার জন্য ঐতিহাসিকরা কী করে? উৎস সেই যুগের পটভূমি সৃষ্টি করতে পারে। যেমন উদাহরণ যদি দিই, তো পলাশী যুদ্ধে রাজনৈতিক ইতিহাস লিখতে গিয়ে ঐতিহাসিকরা যেসব দলিল দস্তাবেজের কথা বললাম, চিঠিপত্র, সরকারি চিঠিপত্র, সরকারি নির্দেশনামা, তারপর অন্যান্য উৎস থেকে সেগুলিকে কোনো প্রেক্ষাপটে লেখা হয়েছিল, তা ঐতিহাসিক সেগুলিকে যাচাই করবে এবং গবেষণা করবে। এরপরে কার্যকারণ পদ্ধতি। কার্যকারণ পদ্ধতি প্রতিটি কার্যের পেছনে একটা করে কারণ থাকে। তো কার্য ছাড়া কারণ ঘটতে পারে না। তাই কার্যকারণ সম্পর্কে ইতিহাস বলতে যে প্রতিটি কার্য সংঘটিত হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকবেই। তাই ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকরা কি করে? প্রথমে কারণ খুঁজে বার করে। সেই কার্যকারণ সম্পর্কে খুঁজে বের করতে হবেই। শুধু দৃশ্যমান বা সহজে বোধগম্য নয়, ঘটনার গভীরে লুকিয়ে থাকা কারণগুলিকে ঐতিহাসিককে খুঁজে বার করতে হবে। কি সেই লুকিয়ে থাকা জিনিস বা কারণ? তো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে সেগুলিকে যথার্থ তার কারণ খুঁজে বের করতে হবে। যেমন প্রশ্নোত্তর পদ্ধতি, উৎসটি থেকে তথ্য উদ্ঘাটন করার জন্য ঐতিহাসিক নানান দৃষ্টিকোণ থেকে নানান প্রশ্ন করতে পারে। তো সেই প্রশ্নাবলী, উত্তর এবং তার কারণ সবগুলোকে সংগ্রহ করতে হবে। যেমন একটা উদাহরণের সাহায্যে সেটা আমরা বুঝে নেব। যেমন কার্যকারণ পদ্ধতি ব্যবহার করে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লার যে অবনতির ঘটনার কারণ আমরা খুঁজে বের করব। তিনি উপাদান সম্পর্কে নিজের প্রশ্ন সেগুলিকে আগে তৈরি করবে। যেমন নবাব সিরাজদৌল্লা কেন কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন, যেমন ইংরেজরা কেন সেই নির্দেশ অমান্য করলো, সে বিষয়ে ঐতিহাসিক নানান যুক্তিতর্ক দিতে পারে। তাহলে এটা কার্যকারণ পদ্ধতির সাহায্যে কিন্তু সম্ভব। এবার কি? তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। তো দীর্ঘ গবেষণা থেকে যে তথ্যগুলি পাওয়া যায়, তো সেই তথ্য অনুসারে ঐতিহাসিকরা যথার্থ সংগ্রহ করে একটা নোটবুকে ব্যবহার করে, অর্থাৎ নোটবুকে ওই সব পদ্ধতিগুলো লিখে রাখে। তো গবেষণার সময় 3টি উৎস থেকে যে তথ্যগুলি লাভ করবেন সেগুলি সর্বদাই নোটবুকে লিখে রাখা হয় আগে, তারপরে ইতিহাস রচনা হয়। তো বিভিন্ন উৎসের
চুলচেরা গবেষণার মাধ্যমে বা বিশ্লেষণ থেকে তথ্যগুলি নোটবুকে লিপিবদ্ধ হয়ে থাকা সেগুলিকে ঘটনা পরম্পরা সাজিয়ে ইতিহাস রচনা করে। তো একটা উদাহরণ সাহায্যে আবার জেনে নেব। তো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে বা গবেষণা লব্ধির পরিপ্রেক্ষিতে নবাবের অনুমতি ছাড়া কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ সম্পর্কে যে ঢাকার দেওয়ান কৃষ্ণদাসকে কলকাতায় আশ্রয় দেন, নবাবের দূত নারায়ণ দাসকে কলকাতায় অপমান, এই যে প্রভৃতি ঘটনাগুলি ইংরেজদের বিরুদ্ধে নবাবকে ক্ষুব্ধ করেছিল। প্রাপ্ত এই সিদ্ধান্তগুলি তিনি একটি নোটবুকে লিখে রাখেন। এই নোটবুকের তথ্যগুলির ভিত্তিতে পলাশীর যুদ্ধে যে রাজনৈতিক ইতিহাস লেখার কাজ শুরু করবেন। এইভাবে ইতিহাস রচিত হতে পারে। আর কি ধারাবাহিকতা। ধারাবাহিকতা ও কালানুক্রম বা কালানুক্রম। ইতিহাসের ঘটনাবলীর একটা পথ বেয়ে যায়, একটা ধারাবাহিকতা আছে। তো সেটাকে সামনে রেখে কালানুক্রমিক যথার্থ ইতিহাস রচনা করতে হয়। এটা ইতিহাসের গুরুত্ব। তো কালানুক্রম পর্ব 3 পর্যায়ে বিভক্ত আছে। তো ঐতিহাসিকেরা বা ঐতিহাসিকগণ ঘটনাবলীকে কিভাবে উপলব্ধি করে কালানুক্রমিক অনুসারে সেই ঘটনাগুলিকে 3টি পর্বে বিভক্ত করে যান। কেমন? যেমন ঘটনার সূচনা পর্ব বা প্রাথমিক অবস্থা বলা হয়, তারপরে ঘটনার গতি প্রকৃতি বা মধ্যস্থ অবস্থা, আর কি ঘটনার পরিণতি, তার শেষ অবস্থা কি হলো শেষ পর্যন্ত। তো এইটা হচ্ছে 3টে পর্বে বিভাজন। কি কি? একটা সূচনা পর্ব, একটা গতি প্রকৃতি, আর একটা হচ্ছে পরিণতি। তো কালানুক্রম কি? সময়ের উল্লেখ। কি সেই সময়ের উল্লেখ? 3টি পর্যায়ে যে ইতিহাস লেখা হচ্ছে, তো ঐতিহাসিকেরা অবশ্য ঘটনার ধারাবাহিকতার সঙ্গে কোনো একটি ঘটনার তার পরবর্তী ঘটনা উল্লেখ করতে হবে, সময়ের উল্লেখ করতে হবে। না করলে যথার্থ ইতিহাস হবে না, অর্থাৎ ইতিহাস মূল্যহীন হয়ে পড়বে। যেমন বলি, উদাহরণ হিসেবে বলা যায় যে নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল। তো পলাশীর প্রান্তরে হয়েছিল। কখন হয়েছিল? যথার্থ ইতিহাস রচনা করতে গেলে তার কখন অর্থাৎ সময়টা উল্লেখ করতে হবে। তাহলে এখানে উল্লেখ করতে হবে কি, যে 1757 সালে 23শে জুন হয়েছিল। তাহলে একটা সময়ের উল্লেখ থাকছে। তাহলে ধারাবাহিকতা এবং কালানুক্রম দুটোই লাগবে। আর কি ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান। তাহলে ইতিহাস রচনা করতে গেলে ভৌগোলিক অবস্থান বা স্থানের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো ইতিহাসের সব ঘটনা ক্ষুদ্র বা বৃহৎ ভৌগোলিক অবস্থানের দ্বারা সংগঠিত হয়ে থাকে। তাই যথার্থ ইতিহাস রচনা করার জন্য যথার্থ ঐতিহাসিক উৎসগুলি সম্পর্কে গভীর গবেষণার পাশাপাশি উৎস, ঘটনার এবং ভৌগোলিক অবস্থান উল্লেখ করতে হবে। অর্থাৎ ভৌগোলিক অবস্থানের কথা যদি না থাকে তাহলে সেই ইতিহাস মূল্যহীন হয়ে পড়বে। যেমন উদাহরণ হিসাবে একটা আমি আবার সেই অবগত হচ্ছি একটা উদাহরণে। যেমন পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে হয়েছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজদৌল্লার হয়েছিল। এবার কোথায় হয়েছিল? তাহলে এবার স্থানটা উল্লেখ করতে হবে। কোথায়? পলাশীর মাঠে বা পলাশীর প্রান্তরে। তাহলে পলাশীর প্রান্তরে কথাটা অর্থাৎ তার ভৌগোলিক দিকটা উল্লেখ করতে হবে, তবেই হবে যথার্থ ইতিহাস। খুবই গুরুত্বপূর্ণ এই নোটটা। তো এই ভিডিওটা অবশ্যই ভালো করে সবাই দেখবে। তো এরপরে আমরা জাদুঘর সম্পর্কে একটু জেনে নেব। কিন্তু জাদুঘর 2020 সালে পড়ে গেছে, তবু আমরা শর্টের জন্য আমরা একটুকু জেনে নেব। তো জাদুঘর সম্পর্কে বলি।
জাদুঘর। তো জাদুঘর কি, তার যথার্থ সংজ্ঞা, তো জাদুঘর শব্দের অর্থ কি, এগুলা জেনে রাখতে হবে। আর জাদুঘরের কি গুরুত্ব, কোথায় কোথায় কোন জাদুঘর গড়ে উঠেছে, তো এই জায়গা থেকে শুধুমাত্র শর্ট আসবে। তাহলে এখানে জেনে নিতে হবে বিভিন্ন দেশের জাদুঘর সম্পর্কে, কোথায় আছে, কোথায় অবস্থিত। তো কিছু কিছু যেমন সামুদ্রিক জাদুঘর কি, তারপরে বনজ জাদুঘর কি, তারপরে জাদুঘরের উৎপত্তি কোথা থেকে হয়েছে, কোন শব্দ থেকে এসেছে, এইগুলো একটুকু জেনে নিতে হবে। তো এই সম্পর্কে আমি বিশেষ কিছু বলছি না, তো এটা একটু পড়ে নিতে হবে শর্টের জন্য শুধু। থ্যাংক ইউ।